নভেম্বর মাস পড়ার সাথে সাথেই ধীরে ধীরে গরমের প্রভাব কমে শীতের আভাস পেতে শুরু করেছি আমরা। আর এটাই সেই আদর্শ সময় বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া। কিন্তু কাজের চাপে হাতের সময় ভীষণই কম। তাতে কি, কত জায়গায় না রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে যেগুলো একদিনেই ঘুরে দেখা সম্ভব। আর আজকের ভিডিওতে আমি দেবু আপনাদের সেরকমই দুটি জায়গা ঘুরিয়ে দেখাবো। বীরভূম জেলার অন্তর্গত অন্যতম আকর্ষণ দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় এবং বক্রেশ্বর। কিভাবে এই জায়গায় আসবেন, কখন আসবেন, কি কি ঘুরে দেখবেন, খরচ কত হবে, থাকা ও খাওয়া ইত্যাদি সব তথ্য থাকবে ভিডিওতে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সব ইনফরমেশন এখানেই পেয়ে যাবেন। গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিন, একটা নতুন জার্নি আর অনেক নতুন অপরচুনিটিস। তাহলে আজকে নতুন জার্নিতে আপনারা অলরেডি জেনেই গেছেন যে আমাদের কোথায় কোথায় এখন যাব। তো এখন যেটা আমাদের প্রধান গন্তব্য সেটা হচ্ছে এখান থেকে হাওড়া স্টেশন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজারের কাছে। এখান থেকে বাস ধরে হাওড়া স্টেশন যাব। তারপর সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে সকাল 6:45-এ। তো ওখানে গিয়ে বাকি ডিটেলস আপনাদেরকে জানাবো। আর আমাদের আজকের জার্নির মেন গন্তব্য হচ্ছে দুবরাজপুর, সেখান থেকে মামাভাগ্নে পাহাড় এবং বক্রেশ্বর। তো আশা করছি জার্নিটা খুব একটা ভালো জার্নি হতে চলেছে এবং আপনাদেরকে আমি যাবতীয় সব ডিটেলস দিতে পারবো যেটাতে আপনাদের সুবিধা হবে সেই জায়গা ঘুরে আসতে। তো চলুন এগোনো যাক। এখন মোটামুটি 6:25 বাজে। তো আমাদের ট্রেন হুল এক্সপ্রেস সেটা 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন সেদিকেই যাব। 6:45-এর হুল এক্সপ্রেস, যেটা হাওড়া সিউড়ি এক্সপ্রেসও বলা হয় এটাকে। ট্রেন অলরেডি দাঁড়িয়েই রয়েছে। আমার সাথে অলরেডি আমার পার্টনার জয়েন করে গেছে। তো আমরা এখন D1-এর দিকে যাচ্ছি। D1-এ আমাদের সিট পড়েছে। তো D1-এ আমরা আমাদের সিট, যে রিজার্ভ সিট ছিল, সেখানে গিয়ে আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এই মুহূর্তে এখন বাজে মোটামুটি 6:35-40 মতো। আর 5-10 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। তো এখান থেকে দুবরাজপুরে আমরা নামবো। তো দুবরাজপুর পৌঁছাতে মোটামুটি 10:30 বাজবে যদি ট্রেন না লেট করে। তো আশা করছি ট্রেন রাইট টাইমে পৌঁছবে। তাহলে চলুন, আশা করছি জার্নিটা খুব ভালো হবে। প্রায় 3 মিনিট লেটে ট্রেন ছাড়লো। এখন মোটামুটি 6:48 মতো বাজে। 6:45-এ ছাড়ার কথা। হাওড়া থেকে দুবরাজপুর পৌঁছতে মধ্যিখানে নখানা স্টেশন পেরোতে হয়, হাওড়াটাকে বাদ দিলে। আর এখান থেকে ট্রেন তো ছাড়লো, অন টাইমে তো ছাড়েনি, 3 মিনিট লেটে ছেড়েছে। আর ওখানে কখন পৌঁছায় দেখা যাক। যদি অন টাইমে পৌঁছায় তাহলে 10:30-টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এবার হোপ ফর দ্য বেস্ট, যে আমাদের টাইম যাতে নষ্ট না হয়। আর ওয়েদার দেখতেই পাচ্ছেন, খুবই পরিষ্কার এবং ঝলমলে রোদ উঠেছে। তো আশা করছি ওখানেও ওয়েদার এরকমই থাকবে, সারাটা দিন এরকমই পাবো। এই হচ্ছে ব্যাপার। তাই চলুন, আশা করছি একটা দারুণ জার্নি হতে চলেছে। মামাভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর ঘুরতে এলে আপনাদেরকে নামতে হবে দুবরাজপুর স্টেশনে। আর দুবরাজপুর পৌঁছানোর জন্য হাওড়া থেকে দুটি ট্রেনই আছে, সকাল 6:45-এর হুল এক্সপ্রেস এবং বিকেল 4:27-এর ময়ূরাক্ষী এক্সপ্রেস। হুল এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে মোটামুটি 115 টাকা, যেটা ময়ূরাক্ষীর এক্সপ্রেসে পড়ে 100 টাকা মতো। এছাড়া আপনারা শিয়ালদা থেকে শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ধরেও দুবরাজপুর নামতে পারেন, যেটা শিয়ালদা থেকে ছাড়ে বিকেল 5:17। ট্রেন আপাতত অন টাইম যাচ্ছে। এই মুহূর্তে আমরা বর্ধমান থেকে জাস্ট বেরোচ্ছি। আবার 2 মিনিটের জন্য বর্ধমানে দাঁড়িয়েছিল, এই ট্রেন ছেড়ে দিচ্ছে। আমরা 2 মিনিট লেটে পৌঁছেছি জাস্ট। এখন 10:29 নামলাম আমরা দুবরাজপুরে। এই যে ট্রেনে আমাদের বেরিয়ে যাচ্ছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো। আচ্ছা, দুবরাজপুর স্টেশনের আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। তো এইখান দিয়ে দেখুন একটা ওভারব্রিজ রয়েছে। ওভারব্রিজ থেকে ওই সাইডেও দেখুন অনেক টোটো দাঁড়িয়ে আছে। আর ওভারব্রিজ থেকে যদি আপনার এই সাইড দিয়েও যান, ওপাশেও অনেক টোটো পাওয়া যাবে। তো এই 2 সাইড দিয়েই আপনারা টোটো ধরতে পারবেন। তো আমরা এই ডান দিকে যেটা কাছে পড়ছে সেই দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা টোটো ধরে প্রথমে যাব মামাভাগ্নে পাহাড়। তাহলে চলুন এগোনো যাক এবং দেখি কত করে নেয় পার হেড মামাভাগ্নে যেতে। আচ্ছা, এই যে আমরা ওভারব্রিজ থেকে নামলাম এবং নেমে এইখানে দেখুন প্রচুর টোটো রয়েছে।
তো আমরা একটা টোটো বুক করে নিচ্ছি, কিন্তু মামাভাগ্নে যাব। একটা টোটোতে 5 জন ধরে এবং ওরা 100 টাকা করে রিজার্ভে নিচ্ছে। তো পার হেড যদি 5 জন আসেন তাহলে 20 টাকা করে পড়বে। তাহলে চলুন মামাভাগ্নের দিকে এবার এগোই আমরা। তো দুবরাজপুর স্টেশন থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে হচ্ছে মামাভাগ্নে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। সেই টোটোটা আমাদেরকে প্রথমে মামাভাগ্নেতে নিয়ে যাবে, সেখানে আমরা মামাভাগ্নে দেখব, তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাব বক্রেশ্বর। তো স্টেশন থেকে মামাভাগ্নেতে যেতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে বললো। 2-3 কিলোমিটারই যেহেতু কাছাকাছি বোঝাই যাচ্ছে, আর রাস্তা খুব একটা খারাপ নয়, তো আশা করি প্রবলেম হবে না। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। মোটামুটি 20-25 মিনিট লাগলো আমাদের মামাভাগ্নে অবধি আসতে। তো এই হচ্ছে এন্ট্রান্স গেট, ঠিক আছে। দেখুন এখানে অলরেডি টিলার মতো ছোট ছোট পাথরের তো শুরু হয়েই গেছে। ওপরের দিকে গেলে আরো পাবো। এইখানে আমাদের টোটো দাদা রয়েছেন, টোটো আমরা রেখে গেলাম এবং এইবারে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। এইখান থেকে পুরোটা পায়ে হেঁটেই যাওয়া। এখান থেকে ঢুকেই প্রথমে দেখুন ডান হাতে পড়বে বাবা পাহাড়েশ্বরের মন্দির, ঠিক আছে। বিশাল বড় মন্দির, দেখে বুঝতেই পারছেন বেশ বড়। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আমাদেরকে জুতো খুলে যেতে হবে। জুতো খুলে দেখুন ঢুকছি। এখানে বিশাল বড় একটা জায়গা রয়েছে, গ্রাউন্ড, যেখানে আপনারা বসতে পারবেন। এখন যদিও রোদ রয়েছে, এখন বসা সম্ভব না। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে দেখুন বিশাল বড় শিলাখণ্ড, এখানে একটা শিলাখণ্ড এবং এই শিলাখণ্ডটি রয়েছে। উপরটা দেখুন কতটা উঁচু, এখান থেকে দেখলে মোটামুটি একটা আন্দাজ করা যায়। মন্দিরের কারুকার্য রয়েছে সাদা রং। তো চলুন এই মন্দির দেখার পর আমরা এবার এগিয়ে যাই আমাদের মামাভাগ্নের দিকে। এই বাবা পাহাড়েশ্বরের মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমান মন্দিরও, এবং তার পাশ দিয়েই এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সোজা। আচ্ছা, এই দিক থেকে এলে দেখুন এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে একটা রাস্তা, দুটো দিক দিয়ে কিন্তু যাওয়া যায়। আমরা এই দিকের রাস্তাটা বেছে নিচ্ছি যাওয়ার জন্য, এবং দুদিক দিয়ে গেলেই একই রাস্তা আপনাদেরকে অতিক্রম করতে হবে। এখানে প্রচুর পাথর বোল্ডারের মতো পড়ে রয়েছে। এখানে আবার দুটো দিকে ভাগ হয়ে গেছে বলে এই দিকটা দিয়ে যাব। এটা যেহেতু ওই ছোটনাগপুর মালভূমিরই অন্তর্গত একটা জায়গা, তো সেই জন্য এইখানে প্রচুর এরকম উঁচু উঁচু ঢিপির মতো পাথর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এখানে যে আবহবিকার হয়, যেগুলোর মাধ্যমে পাথর দীর্ঘদিন যাবৎ আবহাওয়ার জন্য ক্ষয় পেতে পেতে, মানে রোদ, ঝড়, জল, বৃষ্টি এসবে ক্ষয় পেতে পেতে বিভিন্ন রকম আকার ধারণ করে। তো সেইটাই আর কি এইখানে বিভিন্ন আকৃতিতে তৈরি করে দেয় পাথরগুলোকে। এই দিক থেকে এবার এগিয়ে যেতে হবে, এবং যাওয়ার পথে এখানে একটি মায়ের মন্দির পড়বে। এই হচ্ছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির, ভেতরে মায়ের মূর্তিও রয়েছে। পাহাড়েশ্বরী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে সত্যানন্দ দেবের একটি মন্দির। আচ্ছা, এইগুলো দেখার পর এবার আমরা এগিয়ে যাব আমাদের মেইন যে উদ্দেশ্য, মেইন যে গন্তব্য, সেই দিকে, মামাভাগ্নে পাহাড়ের দিকে। মামাভাগ্নের দিকে যেতে গেলে কিছুটা হেঁটে যেতে হবে, উঁচু নিচু রাস্তা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন রাস্তা মধ্যখানে এই জায়গাটা হচ্ছে পুরো ঢালাই করা রাস্তা, তো অসুবিধা নেই। এইখানে সব পাথরে ভর্তি চারদিক। এই যে মামাভাগ্নে পাহাড় যাওয়ার পথে এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে গ্রানাইট শিলা দিয়ে তৈরি, যেগুলো কালের নিয়মে ক্ষয়প্রাপ্ত হয়ে এসছে এবং এখনো হয়ে চলেছে। এইখানে এসে আবার রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তো বুঝতে পারছি না কোন দিকটায় যাব। কোন দিকে যাব দাদা? এইদিকে না? আচ্ছা, দুদিক দিয়েই ঘোরা যায়। তো এই দিক থেকেই আমরা যাচ্ছি মোটামুটি, কারণ এখানে আলাদা করে কোনো মার্কিং কিছু নেই, গাইড মার্কিং কিছু নেই যে দেখে দেখে যাওয়া যাবে। তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারা যায়। এটা গ্রামের ভেতর দিয়ে।
এই জায়গায় এই যে জুতো খুলে আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে। এখানে দেখুন বিভিন্ন জায়গায় পাথরের গায়ে পাহাড়ে গাঁজা মাদক দ্রব্য নিয়ে উঠিবেন না, মানে মানুষজন তো অনেক অনেক রকমের মানুষ থাকেন। এই যে নিচ থেকে উঠলাম, উঠেই এই যে দেখুন এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মামা, এবং তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ্নে। ভাগ্নে কিন্তু মামার থেকে সাইজে বড়। আর এর পাশ দিয়ে দেখুন মায়ের জনি, কামাখ্যা মায়ের জনি, এটা একদম প্রাকৃতিকভাবে তৈরি। আর এখান থেকে পুরো দুবরাজপুর সুন্দরভাবে দেখা যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর টিলা এবং পাথর। এই যে মামা ভাগ্নে পাহাড়, এই মামা ভাগ্নের দুটো যে পাথর, এখানে পাথরের গায়ে যে এরকম নোংরা করে রেখেছে, ভালোবাসার নামে একদম খোদাই করে দিয়ে গেছে লোকজন। তো আমার মনে হয় এইগুলো একটু বন্ধ করা দরকার, আর এখানকার প্রশাসনেরও উচিত এই দিকগুলো একটু নজর দেওয়ার। আর এই যে কামাখ্যা মায়ের জনি রয়েছে, এর ঠিক পাশেই এখানে খোদাই করা রয়েছে শঙ্খ, আর ওখানে লেখালেখি রয়েছে, এবং এগুলো খুব ছোট ছোট জিনিস। এটা খুব সম্ভবত গদা বা কিছু একটা হবে, বা বিনা টাইপের কিছু একটা। এই যে কিছু করার নেই এই যে এগুলো। আর এর পাশ দিয়ে দেখুন খুব রোমাঞ্চকর জিনিস, খুব সামান্য ভাবে কিন্তু এগুলো আটকে রয়েছে একজন আরেকজনের পাশে। এবং এই যে এই জিনিসগুলো কেন হবে, এই যে এরকম ভাবে লিখে রেখেছে, খুব বাজে ব্যাপার এগুলো। যাই হোক, এগিয়ে যাই। এখানে দেখুন এই যে গুহার মতো রয়েছে, এই দিকটা আরো এগিয়ে গেলে আরো দেখা যায়। এইসব জায়গাগুলো, আমি যে গুহার মতো জায়গাগুলো দেখালাম এর আগে, আবার একবার দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলো বাঘের গুহা, একসময় নাকি এখানে বাঘ থাকতো। এই যে প্রায় একই রকম দেখতে বলে এদেরকে মামা ভাগ্নে বলা হয়, এবং এরা পরস্পর যে কতটুকু জায়গার উপর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে সেটা দেখতেই পাচ্ছেন। আর এর পাশেই রয়েছে পাহাড়েশ্বর শ্মশানকালী মন্দির। মামা ভাগ্নে পাহাড় তো দেখালাম, এবার আমরা ব্যাক করব এখান থেকে আমাদের যেখানে টোটো রাখা রয়েছে সেখানে, এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী যে গন্তব্য সেই দিকে, মানে বক্রেশ্বরের দিকে। তো এখান থেকে বক্রেশ্বর মোটামুটি 9-10 কিলোমিটার, তো বেশ কিছুক্ষণ সময় লাগবে যেতে। এখানে দেখুন পাথরের অবস্থানগুলো খুবই ভাবার মতো, কত সামান্য অংশ জুড়ে রয়েছে। এবং এই যে আকারগুলো দেখছেন, বিভিন্ন আকারের বিভিন্ন পাথর, এগুলো কিন্তু সব এই অবক্ষয়ের কারণেই তৈরি হয়েছে। কোনো জায়গায় ফাটল, কোনো জায়গায় আকার চেঞ্জ হয়ে গেছে। সব কটা পাথর কিন্তু একরকম নয়, এবং এই আকার চেঞ্জের পেছনে কিন্তু দায়ী হচ্ছে এই বিভিন্ন আবহবিকার যাকে বলা হয় সেইটা, যেটা আমি আগেও বলছিলাম। এখানে মামা ভাগ্নে দেখার পর এই যে পাহাড়েশ্বর মন্দির রয়েছে, মন্দির থেকে বেরোনোর সময় দেখুন বাঁ হাতে একটা পাহাড়েশ্বর পার্ক রয়েছে। এই পার্কে ঢুকতে গেলে 10 টাকা প্রবেশ মূল্য। আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন। ভেতরে এখানে মূর্তি দিয়ে শুরু হচ্ছে, ভেতরে আরো অনেক কিছু রয়েছে দেখার মতো, তো আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, আমাদের হাতে সময় নেই, তাই জন্য আমরা ঢুকছি না, আপনাকে জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তাহলে চলুন, আমাদের টোটো রেডি হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব সোজা বক্রেশ্বর। মামা ভাগ্নে পাহাড় দেখার পর আমাদের টোটো এগিয়ে চলেছিল বক্রেশ্বরের উদ্দেশ্যে। সবুজে মোড়া প্রকৃতির মাঝে ফুরফুরে হাওয়া খেতে খেতে যাওয়ার সে এক আলাদাই মজা ছিল। আর আমরা যেহেতু দুবরাজপুর স্টেশন থেকেই টোটো বুক করে নিয়েছিলাম, তাই মামা ভাগ্নে পাহাড় দেখিয়ে বক্রেশ্বর পর্যন্ত পৌঁছে দিতে আমাদের নিয়েছিল 320 টাকা মতো। তবে এই দাম কিন্তু সবসময় নয়, সিজন অনুযায়ী দাম ভ্যারি করতে পারে, তাই আপনারা অবশ্যই বার্গেন করে নিতে পারেন। আচ্ছা, আমরা এই বক্রেশ্বর ধামে পৌঁছলাম। এই হচ্ছে বক্রেশ্বর ওই গরম জলের ঘাট, যেটা সেখানে ঢোকার জায়গা। তো আমরা ঢুকবো, তার আগে এই হচ্ছে সামনের দিকের গেট, সেখান থেকে আমাদের এই টোটোওয়ালা দাদা আমাদেরকে নিয়ে এসেছেন। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মুরসালিম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নম্বর 7797543613। আচ্ছা,
আর আপনারা এই যে আমি যে আপনার সাথে এলাম দুবরাজপুর থেকে বক্রেশ্বর, আপনারা সারা বছরই ওখান থেকে আপনাদেরকে যখনই আসে পাওয়া যাবে, তাই তো? ওইখানেই পাওয়া যাবে, আমাদের দুবরাজপুর স্টেশন থেকে পাওয়া যায়। হ্যাঁ, স্টেশন থেকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই। আচ্ছা। আর ওখান থেকে মোটামুটি চার্জেস সারা বছর কিরকম রেঞ্জ থাকে আপনাদের চার্জেস? ট্রেন বললে দেখেন সময় হিসাবে, আবার আমরা একটা হয়তো বক্রেশ্বর দুবরাজপুর থেকে স্টেশন থেকে দিয়ে আসলে কাউরি কাছে 200 টাকা নিই, আবার সেই ঘোরাবার ব্যাপার থাকলে যেরকম সময় লাগে সেরকম টাকা নিই। আচ্ছা, মোটামুটি 200-300 এরকম আশেপাশে ঘোরাঘুরি করে। 200-300 টা আসে না, একটু আর একটু বেশি হ্যাঁ, হয়। সময় হিসাবে। আচ্ছা, সময় হিসেবে হেরফের হয়। সময় হিসাবে। ঠিক আছে, আমি ওনার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে। আচ্ছা, বক্রেশ্বর চত্বরে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। অনেক হোটেল রয়েছে আশেপাশে, তো আপনাদের এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। এবার চলুন এই ভেতরের দিকে ঢুকি। এখানে দেখুন এই যে পার্কিং স্লট রয়েছে, এখানে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা অটোতে করে আসেন, যাতে করে আসুন না কেন, তাহলে এখানে আপনারা সেটা পার্ক করতে পারবেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট মূল্য, ঠিক আছে, 5 বছরের ঊর্ধ্বে। আর এখানে দেখুন দেওয়াই রয়েছে যে 2 চাকা আনলে, 3 চাকা আনলে, 4 চাকা আনলে বা 6 চাকা আনলে কিরকম তার পার্কিং ফিস সেইটা দেওয়া রয়েছে। তো বক্রেশ্বরের এই উষ্ণ প্রশ্রমে ঢুকতে গেলে এই যে 10 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম, দেখুন ওনারা গেটে কেটে দিয়ে দিলেন। আর এইখানে ঢোকার পর এই বাম হাতেই দেখুন এখানে লেখা রয়েছে যে এখানে কি কি রয়েছে দেখার মতো। এখানে টোটাল 7খানা উষ্ণ প্রস্রবণ এবং একটি শীতল জলের ঘাটও রয়েছে, আমরা সেগুলো যাব দেখতে। এবং 51 পীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই বক্রেশ্বর ধাম, ঠিক আছে। তো বীরভূমে টোটাল 5টা সতীপীঠ আছে, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটি। তো চলুন আমরা এখান থেকে এবার এগিয়ে দেখব এখানকার যে উষ্ণ প্রস্রবণগুলো রয়েছে সেইগুলো পরপর। এইখানে আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে, ঠিক আছে, বাথরুম রয়েছে। এদিকে মহিলা স্নানের ঘাট, এদিকে পুরুষদের স্নানের ঘাট, এই যে দেখুন এখানে দেওয়াই রয়েছে, ঠিক আছে। আর এদিকে বাথরুম রয়েছে, এখানে বসার জায়গা, বিশাল বড় বট গাছের নিচে। আর এই হচ্ছে সেই স্নানের ঘাট, পুরুষদের স্নানের ঘাট, মহিলাদের স্নানের ঘাট এই সাইডে, যে মহিলা পুরুষ। এখানে স্নান করার জন্য সাবান ফাবান ইউজ করতে বারণ করে, জাস্ট এমনি স্নান করে নিতে পারে। আর উষ্ণ প্রস্রবণগুলো সব ওই সাইডে রয়েছে, ওই দিকটা দেখাবো আপনাদেরকে। এই ঘাটগুলোতে মানে মেয়েদের স্নান করা নিষিদ্ধ, এটা ছেলেদের জন্য, ঠিক আছে। কিন্তু ঘাটটা যা দেখছি নোংরা হয়ে রয়েছে এই মুহূর্তে, তো এখানে স্নান করাটা কতটা ভালো আমি জানি না, তাও লোকজন স্নান করছে দেখছি। বক্রেশ্বরে যে 7টি উষ্ণ প্রস্রবণ আছে সেগুলির নাম যথাক্রমে অগ্নিকুণ্ড, ব্রহ্মকুণ্ড, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, অমৃতকুণ্ড, ক্ষীরকুণ্ড, জীবতকুণ্ড ও ভৈরবকুণ্ড। এবং সবথেকে মজার বিষয় হলো যে প্রত্যেকটা কুণ্ডর কাছে আপনি একটি করে শিবলিঙ্গ অবশ্যই পাবেন দেখতে। এইখানে যতগুলো রয়েছে সবই গরম জল, মানে উষ্ণ প্রস্রবণ। এবং এখন যদিও রোদটা প্রচন্ড, বাট এখানে জিজ্ঞেস করে যা বুঝলাম জল রীতিমতো ফুটছে। এখানে দেখলে বুঝতে পারবেন জল রীতিমতো ফুটছে, ঠিক আছে। এবং এক এক জায়গায় টেম্পারেচারটা এক এক রকম, কোনো জায়গায় 50, কোনো জায়গায় 60। এইদিকে দেখুন আরো একটা রয়েছে, আমি দেখাচ্ছি এইখান থেকে দেখুন, লিটারেলি ফুটছে। আমি জুম করে দেখাচ্ছি, লিটারেলি ফুটছে। এবং আমি এখান থেকে ফিল করতে পারছি যে একটা গরম যে ভাবটা, সেটা আমি ফিল করতে পারছি এখান থেকে, এতটাই গরম এটা। এই মুহূর্তে রোদটা এত বেশি, মানে টুপি না পরে থাকা যাচ্ছে না। আর এখান থেকে মন্দিরে যাওয়ার পথ, এখানে সব দেয়ালে দেয়ালে লেখা রয়েছে, সুতরাং আপনাদের যেতে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর এই দিক থেকে দেখুন, আমি আরো বেটার করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এইটা দেখে নেওয়ার পর এইখানে এইদিকে আরো উষ্ণ প্রস্রবণ রয়েছে। বক্রেশ্বরের জল দেখুন এইখান থেকে এই যে রীতিমতো টকবক করে ফুটছে। এবং এই জলগুলোই এনারা এরকম বোতলে করে বিক্রি করেন। এগুলো কত করে নেন আপনারা? হ্যাঁ, 10 টাকা। আচ্ছা, আপনারা চাইলে এই জল
নিয়ে যেতে পারেন। এগুলো শরীরের জন্য খুব ভালো, পেটের পক্ষে হজম শক্তি বাড়ায়। এখানে যে ছোট বোতলগুলো দেখছেন এগুলো 10 টাকা, আর বড়গুলো হচ্ছে 20 টাকা। উঠছে এগুলো থেকে, দেখেছেন? মানে চাল দিলে বোধহয় ফুটে যাবে আরামসে। বাইরে লেখা ছিল টোটাল 7টা উষ্ণ প্রস্রবণ, বাট এদের কাছে শুনছি যে টোটাল 9টা। তার মধ্যে 8টা হচ্ছে গরম উষ্ণ প্রস্রবণ আর একটা হচ্ছে শীতল কুণ্ড। যাই হোক, মোটামুটি সবকটা দেখা হলো। এবার এইদিকে মেন যে সতীপীঠ মন্দির সেদিকে যাব। এখানে আশেপাশে দেখুন ছোট ছোট দোকান রয়েছে, এখান থেকে আপনারা যদি কিছু কিনতে চান কিনতে পারেন। এই যে মন্দির, মন্দিরের পাশে আর একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, কিন্তু এই জল খুব নোংরা হয়ে রয়েছে। এই হচ্ছে মায়ের মূল মন্দির, এর ভেতরে আমরা এবার প্রবেশ করব। বাইরে চটি খুলে এখানে এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো। বাপরে, রোদ পড়ে মেঝেগুলো এত গরম হয়ে গেছে না, পা রাখা যাচ্ছে না। এইখানে রয়েছে বটুকনাথ ভৈরবের মন্দির এবং তার পাশেই হচ্ছে সতীপীঠ। এই হচ্ছে বাবা বটুকনাথ ভৈরব, সেই বাবার মন্দিরের ভেতরে ঢুকে এলাম নিচের দিকে, আবার এখান থেকে বেরোবো উপরের দিকে। বক্রেশ্বরের এই সতীপীঠে মায়ের চোখের ভুরুর মাঝের যে অংশ, সেই অংশটি পড়েছিল। এখানে আপনারা চাইলে পুজোও দিতে পারেন। মন্দির ভোর 5টা থেকে রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত রোজই খোলা থাকে, আর মন্দিরে মায়ের মহিষাসুর মর্দিনী রূপের দেখা মেলে। মায়ের দর্শন তো করলাম, এবারে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বক্রেশ্বরের বাবা মহাদেবের মন্দির। এখানেও আপনারা চাইলে পুজো দিতে পারেন। মন্দিরের পাশেই রয়েছে একটি গরম জলের কুণ্ড, যেখান থেকে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালা হয়। তা আমরাও এই লাইনে দাঁড়ালাম বক্রেশ্বর ধামে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখি ভেতরে ঢুকে কতটা কি দেখাতে পারি আপনাকে। এইখানে পুজো দেওয়ার লাইন আর দর্শনের লাইন কিন্তু সেম, একটাই লাইন। এটা দিয়ে যেতে হবে আপনাদেরকে, ভেতরে দর্শন করে পাশের এটা দিয়ে বেরিয়ে যেতে হবে। এবং এই মন্দিরে এখানে বাবার কাছে পুজো দেওয়ার পরই আপনি পাশে যে মায়ের মন্দির রয়েছে, যেটা সেইখানে গিয়ে আপনাদেরকে পুজো দিতে হবে, যদি পুজো দেন। এছাড়া যদি শুধু দর্শন করতে চান তাহলে সেটাও করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বাবা মহাদেবের মন্দিরে প্রতিদিন 1টার সময় ভোগ চড়ানো হয়, প্রায় 1:30 পৌনে 2টো অবধি বন্ধ থাকে। ততক্ষণ আপনাদেরকে লাইনে দাঁড়াতেই হবে এবং অপেক্ষা করতে হবে। বেশ 1 ঘন্টার মতো দাঁড়ানোর পর অবশেষে মহাদেবের দর্শন করতে পেরেছিলাম। তো বাবার ধামে বাবার দর্শন করলাম অনেকক্ষণ দাঁড়ানোর পর। এবারে আমরা বেরোবো দিয়ে, এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? প্রায় 2টো পেরিয়ে গেছে এই মুহূর্তে, আর এখন আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে অনেক তো হোটেল রয়েছে, তো যে কোনো একটা হোটেল থেকে আগে লাঞ্চ করব। প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে ঘুরছি। ওই সাইড দিয়ে হেঁটে এলাম, তো এখানে অনেক হোটেলই রয়েছে, আগেই বলেছি। তো এইখানে এই জননী হোটেল বলে একটি হোটেল, এখানে ঢুকে পড়ছি লাঞ্চ করব বলে। দেখি লাঞ্চে কি পাওয়া যায়। এখানে সবজি ভাত হচ্ছে 50 টাকা করে, মানে ভেজ মিল যেটা, আর মাছ হচ্ছে 20 টাকা করে পিস। মাছের পিসের সাইজগুলো বেশ ভালোই, খেতে অসুবিধা হবে না। আর এখানে যদি কেউ চিকেন নিতে চায়, তো চিকেনের প্লেট হচ্ছে 100 টাকা, সেটা আলাদা করে নিতে হবে। আমাদের লাঞ্চ তো কমপ্লিট হলো, আর তার সাথে সাথে আজকে এই বক্রেশ্বর ট্যুরটাও এখানেই কমপ্লিট হচ্ছে। তো এইবারে এখান থেকে মানে বক্রেশ্বর থেকে এখন আমরা যাব হচ্ছে তারাপীঠ, যেটা পরের পর্বে আমি নিয়ে আসবো। অলরেডি এই পর্বটা অনেক বড় হয়ে গেছে। তো এইখান থেকে তারাপীঠ যাওয়ার অনেক রকমের মানে রাস্তা রয়েছে। প্রথমত হচ্ছে আপনি অটো বা 4 চাকা করতে পারেন, কিন্তু সেখানে ভাড়াটা মোটামুটি 1000-1500-এর ওপর থেকে শুরু হয়। অটোটা একটু হয়তো কম, মানে 1200-1400 এরকম পড়বে। এবার সেটা সিজনের ওপর ডিপেন্ড করে। বক্রেশ্বরের মূল গেট, আর এর ঠিক পাশে এরকম প্রচুর হোটেল রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন। তো আমাদের বক্রেশ্বর ট্যুর তো এখানে কমপ্লিট হয়েই গেল। এবারে আমরা এখান থেকে সোজা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, যেটার ভিডিও আমি নেক্সট পর্বে নিয়ে আসবো। আমাদের বক্রেশ্বরের পর্ব এখানেই শেষ হচ্ছে। আর
আমরা এখানে অটোয় করে যাচ্ছি। অটোতে আমাদের রিজার্ভে ভাড়া পড়ছে 1000 টাকা, যদিও জেনারেলি এখানে 1200-1300 মতো নেওয়া হয়, এখন একটু কমেই পড়েছে। আর আপনারা যদি অটো বা 4 চাকা যদি না করতে চান, তাহলে এখান থেকে আরেকটা উপায় আছে যে এখান থেকে বাসে করে আপনারা সিউড়ি থেকে সেখান থেকে রামপুরহাট, আবার রামপুরহাট থেকে তারাপীঠ, এইভাবেও যেতে পারে। সবটাই ডিপেন্ড করছে যে আপনাদের বাজেট কতটা রয়েছে তার উপর। আপনারা যদি বক্রেশ্বর থেকে হাওড়া ফিরতে চান, তাহলে বক্রেশ্বর থেকে অটো ধরে সোজা দুবরাজপুর এসে সেখান থেকে ট্রেন ধরে হাওড়া ফিরতে পারেন। আর যদি ওখান থেকে তারাপীঠ যেতে চান, তাহলে আমরা যেভাবে তারাপীঠ গেছি সেইভাবে যেতে পারেন, বা বাসে করেও যেতে পারেন। এবার আসি যে বক্রেশ্বরে একদিনের ট্যুরে টোটাল কত খরচা হবে সেইটার ব্যাপারে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।